সালামু আলাইকুম। অনেকদিন পরে আসলাম বাংলা লাইভ করার জন্য। কারণ কি, ওকে, সো আমাদের গ্রুপের মধ্যে বাংলাদেশি লোকজনও থাকে, আবার বাইরের লোকজনও থাকে, ঠিক আছে। সো এই কারণে আমি ইংলিশটাকে প্রথম মেইন চ্যানেল হিসাবে রাখি, যাতে করে আমরা বেশিরভাগ প্যারেন্টদেরকে রিচ করতে পারি। ওকে, সো তারপরেও আমি মাঝে মাঝে বাংলায় লাইভ করি। আর আজকের লাইভটা বা আজকের এপিসোড অফ টিউজডেজ উইথ ডক্টর টি, আজকের এপিসোডটা আপনার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। যদি আপনি এক বসাতেই জানতে চান কিভাবে আপনার বাচ্চার অটিজম রিলেটেড ডেভেলপমেন্টাল ডিলেগুলোকে আপনি রিকভার করতে পারবেন। ওকে, সো ইফ ইউ আর ইন্টারেস্টেড, লেটস স্টার্ট। সো প্রথমত, হোয়াট ডু আই মিন বাই অটিজম রিকভারি? আমি কিন্তু অটিজম রিকভারি ওয়ার্ডটা এখন খুব বেশি একটা ব্যবহার করি না। তার কারণ হচ্ছে কি, অনেকে কনফিউজড হয়ে যান। ওকে, সো অটিজম, আপনার বাচ্চার যদি অটিজম থেকে থাকে তাহলে ওর অনেকগুলা ডেভেলপমেন্টাল ডিলে আছে। সো ডেভেলপমেন্টাল ডিলে কি? কথা বলতে না পারা, কমিউনিকেশন করতে না পারা, ফ্রেন্ড বানাইতে পারতেছে না, হয়তো ফিজিক্যাল স্কিল যেগুলো সেগুলো গঠন হচ্ছে না, কোনো জিনিস ধরতে পারতেছে না, কোনোখানে বসতে পারতেছে না, এক জায়গায় বসে যে পড়াশোনা করতে হবে বা অ্যাটেনশন দিতে হবে এগুলো দিতে পারতেছে না, হাইপার অ্যাক্টিভিটি করতেছে। সো এই ধরনের যতগুলো প্রবলেম আমরা অটিজম বাচ্চাদেরকে নিয়ে ফেস করি এবং ওরাও এগুলা নিয়ে স্ট্রাগল করে, এগুলা সবগুলাকে আমরা বলি ডেভেলপমেন্টাল ডিলে। ঠিক আছে, সো আপনার বাচ্চা অটিস্টিক বা অটিজম থাকতে পারে, অ্যাট দ্য সেম টাইম এইসব ডেভেলপমেন্টাল ডিলেগুলোকে রিকভার করা, চেঞ্জ করা টোটালি পসিবল। ওকে, সো আজকে যে কাজটা আমি করব সেটা হচ্ছে কি, আপনাদেরকে আমি বলবো কিভাবে 5টা পিলার বা 5টা জিনিস দিয়ে আপনি আপনার বাচ্চার ডেভেলপমেন্টাল ডিলেগুলোকে রিকভার করা স্টার্ট করতে পারবেন। ওকে, সো প্রথমত, ফার্স্ট অফ অল, আপনাকে যদি আপনার ডাক্তার বা এ ধরনের হেলথ কেয়ার অথবা অটিজম কেয়ার প্রফেশনালরা বলে থাকে যে খাবার চেঞ্জ করলে কোনো কিছু হয় না, লাইফস্টাইলের তেমন কোনো ইম্পর্টেন্স নাই, অথবা থেরাপি ছাড়া আর কোনো ওয়ে নাই অ্যান্ড অল দোজ থিংস, এগুলো যদি বলে থাকে, এই কথাগুলো আসলে ঠিক না। তার কারণ হচ্ছে কি, আমাদের কাছে যেসব প্যারেন্টরা আসেন তাদের মধ্যে ম্যাক্সিমাম লোকজনই বেশ কিছু মান্থ থেকে শুরু করে কয়েক বছর, 5-10 বছর পর্যন্ত থেরাপি ট্রাই করে আসছেন এবং তেমন একটা ইম্পর্টেন্স দেখেন নাই। ওকে, তার কারণ হচ্ছে গিয়ে আমরা যে থেরাপিগুলোকে ব্যবহার করে থাকি এইগুলা ব্রেন ডেভেলপমেন্টে খুব একটা এফেক্ট ফেলে না। ঠিক আছে, ব্রেন ডেভেলপমেন্টে থেরাপিজ অথবা ওষুধ দিয়ে যদি কোনো জিনিস, যেমন আপনার বাচ্চা যদি হাইপার অ্যাক্টিভ হয়ে থাকে, আপনি ডাক্তারের কাছে গেলে কি করে? আপনাকে রেসপিরাডল বা এই ধরনের কিছু ওষুধ ধরায় দেয়। এখন কথাটা হচ্ছে গিয়ে, অ্যাজ আ ফার্মাসিস্ট হিসেবে বলতেছি, যে কোনো ওষুধের ডেফিনেটলি সাইড এফেক্ট আছে, একটা না পারো সাইড এফেক্ট আছে, আপনারা ভালো করে জানেন অলরেডি। ওকে, একটা না পারো সাইড এফেক্ট আছে। সো প্রত্যেকটা ওষুধের এমনি অনেক সাইড এফেক্ট থাকে, আর স্পেসিফিক্যালি যেই ওষুধটা বাচ্চার ব্রেনের উপর এফেক্ট ফেলে সেই ওষুধটা ব্রেনটাকে কোনো মতে তো ডেভেলপ হতে দিবেই না, ব্রেনটাকে আরো বসায় দিবে। ঠিক আছে, অথবা কিভাবে বলবো, লাইক ব্রেন ডেভেলপমেন্টটাকে স্লো করে দিবে, গ্রোথটাকে স্টপ করে দিবে। ওয়াই? বিকজ এই যে মডার্ন মেডিসিনগুলো আমরা ব্যবহার করি, এগুলা ব্রেনকে গিয়ে বা বডিতে গিয়ে, ঠিক আছে, বডিতে গিয়ে হয় কোনো একটা সুইচকে অন করবে বা কোনো একটা সুইচকে অফ করবে, কোনো মতে কিন্তু আপনার প্রবলেমটাকে সলভ করবে না। মডার্ন মেডিসিন হচ্ছে ব্যান্ডেডের মতন, আপনার কোনোখানে কেটে গেছে, আপনি ব্যান্ডেড লাগাই দিবেন, কিন্তু একই জায়গায় যদি বারবার কাটা হতে থাকে তাহলে তো এখানকার ঘাটা আরো ডিপ হতে থাকবে, রাইট? সো আমাদের যে কথাটা, অটিজম সাকসেস একাডেমি হোক বা এ ধরনের হোলিস্টিক ওয়েতে যারাই কাজ করি আমরা ওয়ার্ল্ড ওয়াইড, আমরা সবাই একটা জিনিস সবসময় বলে থাকি, এবং এখন কিন্তু বিভিন্ন বড় বড় রিসার্চ আর্টিকেল, জার্নাল কিন্তু পাবলিশ হচ্ছে, এবং ওরা কিন্তু অলরেডি প্রুফ করে দিচ্ছে যে আমাদের গাট ইজ কানেক্টেড টু দ্য ব্রেইন। গাট হেলথ যদি ইমপ্রুভ করতে পারেন, স্টেবল করতে পারেন, বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টও হবে। ঠিক আছে, সো আজকের এপিসোডের মধ্যে আমি বলবো যে 5টা প্রোটোকল, যে 5টা আমাদের একটা প্রোটোকল আছে, আমি 5 পিলার্স প্রোটোকল বলি। সো এই প্রোটোকলটার যে 5টা পিলার আছে আমি আমার স্টুডেন্টদেরকে শিখাই, সেগুলো আজকে আপনাদেরকে শিখাবো। ওকে, সো আর ইউ রেডি? লেট মি নো ইন দ্য কমেন্ট ইফ ইউ আর আন্ডারস্ট্যান্ডিং, কজ আমি অনেকদিন পরে বাংলা করতেছি। হু ইজ দ্যাট to let me know if you are understanding properly? Okay, so
প্রথম যে পিলারটা বা প্রথম যে জিনিসটা আপনার দরকার আপনার বাচ্চার ডেভেলপমেন্টের জন্য সেটা হচ্ছে গিয়ে, ওয়ালাইকুম আসসালাম আপু, সেটা হচ্ছে গিয়ে আপনার বেবির কে বুঝার জন্য, আপনার বেবিকে বুঝার জন্য আপনার নিজের শান্ত থাকাটা, আপনার নিজের ইমোশনাল হেলথ অনেক বেশি ইম্পর্টেন্ট, আপনার নিজের ফিজিক্যাল হেলথ অনেক বেশি ইম্পর্টেন্ট। সো প্রথম যে জিনিসটা আমি করি, যখনই কোনো স্টুডেন্ট আমাদের সাথে আমাদের প্রোগ্রামে জয়েন করে, কোর্স হোক বা প্রোগ্রাম হোক, ফার্স্ট যে জিনিসটা আমরা করি সেটা হচ্ছে কি ওই স্টুডেন্টটাকে আমরা 2 সপ্তাহ দিই, অ্যাটলিস্ট 2 সপ্তাহ থেকে 1 মাস একটা টাইম দেওয়া হয় যে তোমার বেবির সাথে কাজ করার আগে তুমি নিজেকে সলিড করো, তুমি নিজেকে আগে সুস্থ করো। কারণ আমরা যারা স্পেশাল নিডস মা, আমরা হয়তো ঘুমাই নাই, বহুত বছর হয়েছে আমরা ঘুমাই নাই ঠিক মতো, আমরা ঠিক মতো খাইতে পারি না, আমরা ঠিক মতো গোসল করতে পারি না, চুল আঁচড়াতে পারি না। সো আমি যদি নিজে একটা জম্বির মতন হয়ে থাকি, আমি অল্পতেই খিটখিটা হব, আমার রাগ অল্পতেই হবে, আমি অল্পতেই মানে শরীর ছেড়ে দিবে আমার, আমি দুর্বল ফিল করব, আমি অসুস্থ ফিল করব। এখন আমাকে বলেন, আপনি হচ্ছেন গিয়ে ফার্স্ট রেসিং ঘোড়া, ঠিক আছে? রেসিং ঘোড়া হচ্ছেন গিয়ে আপনি, আপনার উপর ভর করে আপনার বাচ্চা সামনে আগায় যাবে। এখন আপনি যদি অসুস্থ থাকেন ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি, তাহলে কি আপনি আপনার বাচ্চাকে সামনে আগায় নিতে পারবেন না। সো প্রথম যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে নিজেকে তৈরি করতে হবে, নিজেকে নিজের ইমোশনাল স্টেট ইমপ্রুভ করতে হবে, হেল্প দরকার হলে হেল্প অ্যাভেল করতে হবে। আর আরেকটা জিনিস, আমরা অনেকভাবে আমরা সবসময় শিখে আসি বা আমাদেরকে বোঝানো হয়, সোশ্যালি হোক, কালচারালি হোক, আমাদের প্যারেন্টসরা স্পেশালি মেয়েদেরকে গ্রোয়িং আপ যখন আমরা বড় হতে থাকি, আমাদেরকে বোঝানো হয় কি মাদারহুড ইজ লাইক স্যাক্রিফাইস। তুমি যদি মা হয়ে থাকো, সাথে সাথে তুমি কি হয়ে গেলা, সাথে সাথে তুমি একটা শহীদ হয়ে গেলা। ওকে, সো আপনি যদি আগেই শহীদ হয়ে যান, ইউ আর ডান, ইউ আর গন। তা আপনি শহীদ হয়ে গেলে আপনার বাচ্চাটাকে নিয়ে দৌড়াবেটাকে? আপনার বাচ্চাটার ইমপ্রুভমেন্টের জন্য যে রান্না করতে হবে, খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে, পড়াইতে হবে, শিখাইতে হবে, এগুলো করবেটাকে? আপনাকেই করতে হবে। সো আপনাকে আগে নিজের হেলথ, ওয়েলবিং এগুলাকে ইমপ্রুভ করতে হবে। ওকে, আমাদের গ্রুপের মধ্যে বা ইউটিউব চ্যানেলের মধ্যে অনেক ভিডিও অলরেডি আছে ইংলিশে বা বাংলায়। ওকে, সেগুলা দেখবেন। অ্যাডিশনাল কোনো কোয়েশ্চেন থাকলে গ্রুপে পোস্ট করবেন ইনশাল্লাহ, বাট ট্রাই করবেন যদি পসিবল হয় ইংলিশে লেখা, যদি পসিবল হয়। কারণ কি, যদি আপনি ইংলিশে একটা কোয়েশ্চেন করে থাকেন তাহলে কিন্তু আমি যখন রিপ্লাই দিব তখন অনেকেই বুঝতে পারবেন, ঠিক আছে? আর যদি বাংলায় করতে চান, ইটস ওকে, টোটালি ফাইন ইফ ইউ আর কমফোর্টেবল উইথ দ্যাট। এনিওয়েজ, সো প্রথম পিলারটা হচ্ছে আমাদের মাইন্ডসেট অথবা মাদারকে হেল্প করা। সেকেন্ড যে জিনিসটা, সেকেন্ড পিলার থেকে শুরু করে 5th পর্যন্ত আপনার বাচ্চার ডেভেলপমেন্টের। ওকে, সো ফার্স্ট পিলার হচ্ছে আপনি নিজে, বাকি 4টা আমরা বাচ্চার নিয়ে কাজ করবো। ওকে, তো ফার্স্ট হচ্ছে গিয়ে বেবির যে মেইন জিনিসটা চেঞ্জ করতে হবে প্রথম, সেটা হচ্ছে গিয়ে ডায়েট। সো আপনি ইংলিশ লাইভ দেখে থাকেন বা বাংলা এপিসোডগুলা, আমি সবসময় কিন্তু একটা কথা বারবার বলি যে প্রথম স্টেজটা হচ্ছে, প্রথম ডেভেলপমেন্টের প্রথম স্তম্ভটা হচ্ছে গিয়ে খাবার চেঞ্জ করা। এখন কথা হচ্ছে গিয়ে আপনি যদি আপনার বাচ্চাকে বাইরের খাবার দেন বা আনহেলদি জিনিসগুলো, এখন আনহেলদি জিনিসগুলো যে থাকেন যেগুলো বাইরের বিভিন্ন কোম্পানির বিভিন্ন জিনিসপত্র আসে, আমরা বাচ্চাকে নিয়ে বের হইতে থাকলে ওরা এটা ওটা দেখে এবং কেনার জন্য কান্নাকাটি করে, ঠিক আছে? তো আমরা এগুলা কিনে দেই, ওরা খায় আরামসে, আমরা দেখি, আমাদের মজাই লাগে। কিন্তু প্রবলেমটা হচ্ছে গিয়ে বাইরের খাবারে বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে যেগুলো ব্রেন ডেভেলপমেন্টে অনেক ব্যাঘাত ঘটায়। এবং সুগার বা চিনি, ডিরেক্ট চিনি লিটারালি ব্রেনকে আপনার অ্যাডিক্টেড করে দিবে। কারণ সুগার বা চিনি হেরোইনের থেকে 50% বেশি অ্যাডিকটিভ। আমি আবার বলতেছি, চিনি হেরোইনের থেকে 50% বেশি অ্যাডিকটিভ। সো ডিরেক্ট বস্তায় বস্তায় চিনি খাওয়ানো আপনার বাচ্চাকে হেরোইন খাওয়ানোর সমানই বা 50 গুণ খারাপ কাজ। ওকে, সো চিনি ব্রেইনে ইনফ্লামেশন ক্রিয়েট করে, বডিতেও ইনফ্লামেশন ক্রিয়েট করে। আর ইনফ্লামেশন কি? ইনফ্লামেশন হচ্ছে গিয়ে আপনার বডির বেশ কিছু সিস্টেমকে, কলকবজাকে ঢিলা করে দেওয়ার নিয়ম, ইন জেনারেল, ইন শর্ট। ওকে, কলকবজা ঢিলা করে দিবে যদি আপনি এইভাবে খাবার করে যেতে চান। সো আমি কি বলি, আমি সবসময় বলি যে প্রথমে ট্রাই করবেন গ্লুটেন ফ্রির দিকে যেতে,
তারপরে যাবেন গ্রেইন ফ্রির দিকে। ওকে, সো গ্রেইন ফ্রি মানে হচ্ছে গিয়ে ভাত, আটা, রুটি, বিস্কিট, নুডলস এগুলো কিছু দেওয়া উচিত না বা দিবেন না। সো প্রথম যে জিনিসটা মারা বলেন, ও মাই গড, এতগুলো জিনিস যদি আমি না দিই তাহলে বাচ্চারা খাওয়াবোটা কি? আপনি বাচ্চাকে ভালো জিনিস খাওয়াবেন, ফ্রুটস ভেজিটেবল খাওয়াবেন, মাছ মাংস খাওয়াবেন, তারপরে আপনি দই খাওয়াইতে পারেন। হ্যাঁ, দুধ ডিরেক্টলি খাওয়াবেন না, তার কারণ হচ্ছে কি ডিরেক্ট যে দুধটা আমরা দেই বাচ্চা হজম করতে পারে না। যদি হজম করতে না পারে তখন দুধ থেকে কেজিওমরফিন প্রডিউস হয়, আর কেজিওমরফিন হচ্ছে কি একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিলে ক্রিয়েটকারী খুব বাজে একটা কেমিক্যাল। ওকে, আর যদি আপনি গ্রেইন দিয়ে থাকেন বা গ্লুটেন জাতীয় যেমন হুইট, আটা থেকে, গম থেকে বানানো যে কোনো খাবারই শরীরের এবং ব্রেনের 12টা বাজায় দিবে, আপনার জন্য আপনার বাচ্চার জন্যও। ওকে, সো আপনি নিজে আগে ট্রাই করে দেখেন, নিজে আগে গ্রেইন অফ করে দিয়ে ট্রাই করে দেখেন আপনার বডির কন্ডিশন কতটুকু ইমপ্রুভ হয়, তখন আপনি আরো ভালো করে বিশ্বাস করতে পারবেন যে এই জিনিসটা ডেফিনেটলি আপনার বেবিকেও হেল্প করবে। ওকে, সো গ্রেইন ফ্রি কিভাবে হবেন এটার জন্য আমাদের বাংলা এবং ইংলিশ দোনো ল্যাঙ্গুয়েজেই ট্রেনিং আছে, গ্রুপের মধ্যেও আছে, আবার আমাদের ইউটিউব চ্যানেলও আছে, সো ইউ ক্যান ওয়াচ ওভার দেয়ার। এখন কথা হচ্ছে গিয়ে খাবার চেঞ্জ করতে গেলে প্রথম যে জিনিসটা আপনি মানে বাধা যেটা আপনি ফিল করবেন সেটা হচ্ছে গিয়ে আপনার আশেপাশের লোকজন চিৎকার চেঁচামেচি করবে, বাচ্চাকে না খায়া মারতেছো, দাদা দাদি, নানা নানি, ইভেন বাবা, সবাই চিৎকার চেঁচামেচি করে, সবাই অনেক প্রেশার ক্রিয়েট করে মাটার উপরে। প্রবলেমটা হচ্ছে গিয়ে আমরা যেটা জেনে অভ্যস্ত তার মানে এই না যে আমরা যেটা খেয়ে অভ্যস্ত বা জেনে অভ্যস্ত সেটাই রাইট। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে গিয়ে যদি আপনার বডি খাবার হজম করতে পারে তাহলে আপনি খাইতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু খাবার যদি হজম করতে না পারে তখন ওই জিনিসটা খেলে সমস্যা। ফর এক্সাম্পল অ্যালার্জিটা আমরা কিন্তু চোখে দেখি, আমাদের সমস্যা হচ্ছে গিয়ে মডার্ন হিউম্যান বিং আমরা যেটা চোখে দেখি শুধুমাত্র সেটাকে বিশ্বাস করি। এই কারণে খাবারের ইনটলারেন্স থাকলে আমরা পাত্তাও দেই না, কিন্তু আমরা যদি কোনো খাবার খাওয়ার পরে ডায়রিয়া হয়, পেট ব্যথা হয়, শরীরে অ্যালার্জি হয়, তখন কিন্তু আমরা মনোযোগ দিই, এই খাবারটা খাওয়া যাবে না। এখন সমস্যা হচ্ছে চিনি খেলে, গ্লুটেন খেলে আপনি এই ধরনের রিয়াকশন বডিতে দেখবেন না। তবে একটা কথা, আপনি গ্লুটেন অফ করে দিয়ে দেখেন আপনার বাচ্চার হাইপার অ্যাক্টিভিটি কমে কিনা। যদি না কমে, আইল স্টপ অল অফ মাই ওয়ার্ক। ওকে, ইটস আ প্রমিস। আপনি গ্রেইন ফ্রি যখন করবেন ডায়েট, আপনার বাচ্চার 10% 20% ইমপ্রুভমেন্ট আপনি দেখবেনই ইনশাল্লাহ। ওকে, তার কারণ হচ্ছে গিয়ে আমরা যখন কোনো খাবার বাচ্চাকে দেই যেটা সে হজম করতে পারে না, স্পেশালি অটিজমের বাচ্চা, সো অটিজমের বেবিদের প্রবলেম যেটা সেটা হচ্ছে গিয়ে ওদের গাটটা অনেক ডিসব্যালেন্সড, ওদের গাটে ডিসবায়োসিস আছে, গাটের যেই মাইক্রোবিয়াল যেই ব্যালেন্স থাকার কথা সেটা বেশিরভাগ সময় একদম ধাজিয়া উড়ানো অবস্থা থাকে। ওকে, এই প্রবলেমগুলাকে আপনি যখন সলভ করতে পারবেন, আস্তে আস্তে হিল করতে পারবেন, তখন গিয়ে আপনার বাচ্চার মুড, বিহেভিয়ার, অ্যাটেনশন ড্রাস্টিক্যালি ইমপ্রুভ করবে। ওকে, সো আমাদের সেকেন্ড পিলারটা হচ্ছে গিয়ে ডায়েট চেঞ্জ করা হচ্ছে গিয়ে খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা আপনি বাসায় নিজেই বসে করতে পারবেন, ইউ ডোন্ট নিড এনি হেল্প ফর দ্যাট। বাসায় বসে আপনি নিজেই ট্রাই করতে পারবেন, নিজেই আস্তে আস্তে বাইরে যেসব খাবার খায় সেগুলো অফ করে দিয়ে বাসায় বানানো, তারপরে বাসার খাবারগুলোর থেকে আস্তে আস্তে গ্লুটেন অফ করে দেওয়া, রাইস বেস দেওয়া, তারপরে একসময় রাইসটাকে অফ করে দিয়ে শুধু ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস অ্যান্ড মিটস এগুলো খাওয়ায় দেখা, বাচ্চার ইমপ্রুভমেন্ট হয়। যখন আপনি নিজে দেখবেন ইমপ্রুভমেন্ট হচ্ছে, যত স্লোই হোক না কেন, আপনার ওই স্পৃহাটা পাবেন সামনে আগায় যাওয়ার জন্য। ওকে, আর আশেপাশের অনেকে অনেক কিছু বলবে, কিন্তু আপনার ফার্স্ট যে পিলারটা মাইন্ডসেট, যদি আপনার মাইন্ডসেট স্ট্রং থাকে তখন আপনি ডেফিনেটলি এইসব লোকজনদের কথা শুনে ভরকাবেন না, কারণ আপনি জানেন আপনি যে পথে আগাচ্ছেন এটাই রাইট ওয়ে। ইভেন দো সবাই বলুক না বলুক, একটা এক্সাম্পল দিই, প্রতিটা ক্ষেত্রে আমাদের পৃথিবীর প্রথম যখন কোনো ডিসকভারি হয়ে থাকে, প্রথম যখন কোনো আবিষ্কার হয়ে থাকে আশেপাশে, বা কেউ যখন কোনো সায়েন্টিস্ট যখন বলে যে এই জিনিসটা এই, যেমন পৃথিবী গোল যখন বলেছিল, আই থিঙ্ক কপারনিকাস বলেছিলেন হচ্ছে গিয়ে যে পৃথিবীর আশেপাশে, সবাই মনে করতো কি আগে পৃথিবীর আশেপাশে অন্য সবকিছু ঘুরে, কিন্তু কপারনিকাস বললেন যে সূর্যের আশেপাশে অন্য সবগুলা গ্রহ ঘুরে। ঠিক আছে, তো প্রথমে কপারনিকাসকে ধরে মাইর দেওয়া, জেলে বন্দি করা, অনেক কিছু করা হলো, বাট কিছু বছর পরে
আসলেই প্রুভ করা হলো যে হি ওয়াজ রাইট। সো প্রথমে যখন সক্রেটিস হোক, বড় বড় যত সায়েন্টিস্ট হোক, নিউটন হোক, সবাই আগে ওদের উপর হাসাহাসি করে যে বেটা কি বলে না বলে। সো এই জিনিসটা মাথায় রাখবে, নতুন কোনো আইডিয়া প্রথমে আপনার আশেপাশের লোকজন হাসাহাসি করবে বা আপনাকে বকা দিবে বা আপনাকে ছোট করার চেষ্টা করবে, প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করবে, বাট ইউ হ্যাভ টু কিপ গোয়িং অন। ওকে, সো ফার্স্ট অফ অল মাইন্ডসেট নিয়ে কাজ করবেন, নিজের মন, শরীর, ইমোশনাল হেলথ স্টেবিলিটি করার চেষ্টা করবেন। সেকেন্ড, বাচ্চার ডায়েট চেঞ্জ করবেন। ওকে, থার্ড যে জিনিসটা আপনার বেবির ব্রেন ডেভেলপমেন্টকে তুরন্ত গতিতে লাইক রকেট স্পেসের মতন ফাস্টার হবে, সেটা হচ্ছে কি ডিটক্সিফিকেশন। সো আমরা ডিটক্সিফিকেশন কিভাবে করি? আপনি যখন খাবার চেঞ্জ করবেন তখন অলরেডি আপনার ডিটক্সিফিকেশন স্টার্ট হয়ে যাবে। সো ডিটক্সিফিকেশনটা কি? ব্রেনের মধ্যে এবং বডির মধ্যে যেই সব কেমিক্যাল, যেগুলো খারাপ কেমিক্যাল, যেগুলো আপনার বাচ্চাকে উত্তেজিত করতেছে, অ্যাংরি করতেছে, আপসেট করতেছে, ব্রেনকে ফোকাস করতে দিচ্ছে না, এই সব কেমিক্যালগুলোকে বডি থেকে আস্তে আস্তে কমায় ফেলা, ক্লিন করে ফেলা, এটাই হচ্ছে ডিটক্সিফিকেশন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে? সো ডিটক্সিফিকেশন কিভাবে হয়? খাবার যখন আপনি চেঞ্জ করবেন তখন অলরেডি ডিটক্সিফিকেশন স্টার্ট হয়। বিভিন্ন ডিটক্স জুস আপনি বাসায় বানায় বাচ্চাকে দিতে পারবেন। ঠিক আছে? ডিটক্স জুস বানাবেন কিভাবে? 50% যে কোনো মিষ্টি, হালকা টক মিষ্টি জাতীয় ফ্রুট বা ভেজিটেবল দিবেন, আর 50% দিবেন হচ্ছে গিয়ে যেগুলো সুপার ফুড, যেমন হচ্ছে গিয়ে আপনার পালং শাক, লাল শাক, এ ধরনের জিনিস। ওকে, সো এই জুসগুলো আপনার বেবিকে অনেক ডিটক্সিফিকেশনে হেল্প করবে। তারপরে বিভিন্ন রকমের সাপোর্ট সিস্টেম আসে। তবে একটা জিনিস আমি বলবো, প্লিজ কোনো সাপ্লিমেন্ট কেনার আগে ইউ শুড ফলো আ প্রফেশনাল গাইডলাইন। এখন হচ্ছে কি, আমি খেয়াল করে দেখছি আমাদের, আপনি যেখানে থাকেন না কেন, আপনি বাংলায় কথা বলতে পারেন, ডাজেন্ট মিন আপনি শুধু বাংলাদেশে আছেন। এমনও হতে পারে যে আপনি বাইরের কান্ট্রিতে আছেন, আমাকে শুনতেছেন। ওকে, সো আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে, যখন আমরা কোনো গ্রুপের মধ্যে দেখি যে অমুক ভাবি তমুক আপা কিছু একটা জিনিস দিচ্ছে বা বলতেছে যে জিনিসটা ওনার বাচ্চাকে হেল্প করছে, আমরা ফার্স্ট যে জিনিসটা করি যে আমরা ফার্স্ট আগে ওই জিনিসটা কিনে ইউজ করা শুরু করে দিই। এখন প্রবলেম হচ্ছে গিয়ে, প্রত্যেকটা বাচ্চার ফিজিওলজিক্যাল কন্ডিশন ডিফারেন্ট। ঠিক আছে? এইজ, তারপরে জেন্ডার, কি খায়, তার পারিপার্শ্বিক অবস্থা কি, তার ভিতরের কন্ডিশন কি, সেটার উপর বেস করে কিন্তু সাপ্লিমেন্ট দেওয়া উচিত। এখন আপনি যদি নিজেই ডাক্তার, কবিরাজ হইয়া, ফার্মাসিস্ট হইয়া ইচ্ছা মতন সাপ্লিমেন্ট দেওয়া শুরু করে দেন, এটা ঠিক হবে না। সাপ্লিমেন্ট হিতে বিপরীত করবে। ঠিক আছে? আর সেকেন্ড আরেকটা জিনিস হচ্ছে গিয়ে সাপ্লিমেন্ট বেসড ডিটক্সিফিকেশন, মানে শুধু সাপ্লিমেন্ট দিয়ে খাবার চেঞ্জ করতেছেন না, তেমন একটা অন্য কিছু চেঞ্জ করতেছেন না, কিন্তু এক গাদা 10-12-20টা সাপ্লিমেন্ট দেওয়া হচ্ছে, যেটা বায়োমেডিকেলে করা হয়ে থাকে। এভাবে যদি আগানো হয়, লিভার এক সময় টায়ার্ড হয়ে যাবে। কারণ সাপ্লিমেন্ট ইজ জাস্ট আ সাপ্লিমেন্ট। সাপ্লিমেন্ট কখনো ন্যাচারাল ফুডকে ওভারকাম করতে পারবে না। সাপ্লিমেন্টের ভিটামিনস, মিনারেল বডি অত ভালোভাবে অ্যাবজর্ব করতে পারবে না যত ভালোভাবে একটা পেয়ারা, আপেল, কলা থেকে ভিটামিনস আর মিনারেল বডি অ্যাবজর্ব করতে পারবে। আর ইউ উইথ মি? বুঝতেছেন আমার কথা? সো সাপ্লিমেন্ট ইচ্ছা মতন খাওয়ানো, বা যখন আমাদেরকে বলা হয় যে এই সাপ্লিমেন্টটা দাও, ওই এটা দাও, আগে নিজের কিছু রিসার্চ করে নিবেন। ঠিক আছে? নিজে কিছু রিসার্চ করে নিবেন আগেই। অন্য আমার কথা আপনার অন্ধভাবে বিশ্বাস করা দরকার নেই। আমি যেভাবে বলতেছি আপনি নিজে রিসার্চ করে দেখেন, গ্লুটেন ফ্রি, গ্রেইন ফ্রি ফর অটিজম, এ ধরনের ওয়ার্ড দিয়ে গুগলের মধ্যে আপনি নিজেই সার্চ করে অনেক কিছু বের করতে পারবেন। ওকে, আরেকটা জিনিস হচ্ছে গিয়ে ডিটক্সিফিকেশনের জন্য মেইন খেয়াল রাখতে হবে আপনার বাচ্চার পুপ যাতে ডেইলি হয় এবং বড় অ্যামাউন্টের হয়। ঠিক আছে? সো বিভিন্ন রকমের আলু বোখারা খাওয়ানো বা বেশি করে পানি খাওয়ানো বা ভেজিটেবল ফ্রুট বেশি করে খাওয়ালে এমনিই পুপিংটা ক্লিয়ার হবে। সো যখন আপনার বাচ্চা হিসু আর হাগু যখন রেগুলারলি বড় অ্যামাউন্টে ক্লিয়ার করে দিবে, তখন ওর গাট অলরেডি ডিটক্সিফিকেশন ঠিক মতন হবে। ঠিক আছে? সো আমি যেটা সবসময় বিশ্বাস করি এবং আমার স্টুডেন্টদেরকে শিখাই, সেটা হচ্ছে গিয়ে যাই করবা ন্যাচারাল ভাবে করবা। আমাদের বডিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বডি এমন ভাবে বানায় দিছে যে আমাদেরই ক্যাপাসিটি আছে আমাদের ব্রেন ডেভেলপমেন্ট হওয়ার জন্য, আমাদের গাট হিলিং হওয়ার জন্য। আমাদের শুধু বাইরের থেকে কিছু সাপোর্ট দরকার হয়। এখন একটা ফর এক্সাম্পল আপনি আপনার বাচ্চাকে ম্যাগি দিচ্ছেন বা ম্যাগি খাওয়াচ্ছেন বা বার্গার খাচ্ছে, পিৎজা খাচ্ছে, এরকম বাইরের জিনিসপত্র খাচ্ছে, কারণ ওগুলা ছাড়া অন্য কিছু খাওয়াইতে পারেন না। ওকে, অভ্যাস তো অলরেডি খারাপ হয়েই গেছে, এখন সে ওগুলা ছাড়া অন্য কিছু খাবে না। তখন যেটা হয়, আপনি একটা জিনিস দেখেন, সাপোজ একটা হাতের মধ্যে এক জায়গায় আপনি
কাটা গেল, আপনি ব্যান্ডেড লাগাইলেন। একই জায়গায় যদি বারবার কাটতে থাকেন ক্ষতটা গভীর হতে থাকবে। এখন আপনি আপনার বেবিকে যদি একই রকম খাবার, যেগুলো ওর হজম করতে পারতেছে না, যেগুলো ওর ব্রেন ডেভেলপমেন্টে ব্যাঘাত ঘটাচ্ছে, সেগুলো যদি বারবার খাওয়াইতে থাকেন তো ব্রেন তো আস্তে আস্তে বসতেই থাকবে, রাইট? আজকে সকালবেলাও একটা অটিজম বাংলাদেশ গ্রুপে একটা মার পোস্ট দেখলাম। সো আসলে পোস্টটা দেখে আই ওয়াজ লাইক, ওকে, লেটস মেক অ্যানাদার লাইফ ফর ইউ গাইজ, ওকে? কারণ আমরা মনে করি যে আমাদের বাচ্চার ফিউচার নাই, ভবিষ্যৎ নাই, ওরা এরকম অ্যাবনর্মাল হয়েই থাকবে সারা জীবন। কথাটা ঠিক না। আপনি যদি কারেক্ট গাইডেন্স অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনাকে বাচ্চাকে দিতে পারেন, যত আর্লি দিবেন তত বেটার, ঠিক আছে? আপনার বাচ্চার বয়স যদি 3 বছর হয়, 3 বছরের ইজ বেটার দেন 4, 4 ইজ বেটার দেন 5, 5 ইজ বেটার দেন 6, লাইক দ্যাট, ঠিক আছে? এভাবে গ্রো করা হয়। সো বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট যত ছোট বয়সের বেবি হবে, ব্রেন ডেভেলপমেন্ট তত বেটার হবে। তার মানে এই না যে ব্রেন ডেভেলপমেন্ট, আপনার বাচ্চা যদি বয়স 8, 9, 10, 12 হয়ে থাকে তাহলে ব্রেন ডেভেলপমেন্ট হবে না, কথাটা ঠিক না। একটু বোঝার চেষ্টা করেন। আপনার বাচ্চার এইজ যদি 7 বা তার নিচে হয়, তখন ন্যাচারালি ব্রেন রিকভারিটা ম্যাক্সিমাম হওয়ার চান্স থাকে। কারণ তখন বাচ্চার ব্রেনটা নরম মাটির মতন, যেভাবে গড়বেন সেভাবে গড়া যাবে। যত বাচ্চার বয়স বাড়বে ওকে নিয়ে কাজ করাটা তত ডিফিকাল্ট হবে। তার মানে এই না যে ইটস ইম্পসিবল, স্টিল পসিবল, স্টিল রিকভারি ইজ পসিবল, বাট আপনাকে আরো ধৈর্য ধরে অনেক লম্বা টাইম আগায় যেতে হবে, ঠিক আছে? সো অ্যাজ আই ওয়াজ সেইং, ফার্স্ট অফ অল ফার্স্ট পিলারটা কি ছিল? ওয়ার্কিং অন ইয়োর সেলফ, আপনার নিজের ইমোশনাল, ফিজিক্যাল, মেন্টাল, স্পিরিচুয়াল হেলথ নিয়ে কাজ করা। সেকেন্ড ছিল বাচ্চার ডায়েট চেঞ্জ করা। থার্ড হচ্ছে গিয়ে ওর ডিটক্সিফিকেশন করা, আমি ডিটক্স জুসের কথা বলেছি। তারপরে হাগু যাতে, পুপিং যাতে ন্যাচারালি এবং রেগুলারলি হয়। কনস্টিপেশন হচ্ছে গিয়ে নাম্বার 1 কালপ্রিট ব্রেন ডেভেলপমেন্টের। কনস্টিপেশন হচ্ছে নাম্বার 1 কালপ্রিট ব্রেন ডেভেলপমেন্টের। কারণ আপনার বেবি যা খাচ্ছে সেটা যদি বডি থেকে না বের হয়, সেই খাবারটা বডির ভিতরে পচতে থাকে এবং সেখানে আরো অনেক ব্যাকটেরিয়া ক্রিয়েট হয়, আরো অনেক প্যাথোজেন ক্রিয়েট হয়, আরো অনেক টক্সিনস বডিতে প্রডিউস হয়। এই টক্সিনগুলা ব্লাডে চলে আসে, ব্লাড থেকে সারা শরীরে যেতে থাকে এবং ব্রেনে যায়। এই টক্সিনগুলো যখন ব্রেনে যায় তখন আপনার বাচ্চা হাইপার অ্যাক্টিভ হয়, ফোকাস করতে পারে না, ঘুমে ব্যাঘাত হয়, বিহেভিয়ার খারাপ হয়, কথায় কথায় রেগে যাচ্ছে বা কথায় কথায় কান্নাকাটি করতেছে, এই ধরনের প্রবলেমগুলো হয়, ওকে? সো আপনার বাচ্চা অ্যাবনর্মাল না, আপনার বাচ্চার বিহেভিয়ার অ্যাবনর্মাল। আমি সবসময় জিনিসটা বলি, ইউর সান ইজ নট অ্যাবনর্মাল, হিজ বিহেভিয়ার ইজ অ্যাবনর্মাল। তো বিহেভিয়ারটাকে কিন্তু চেঞ্জ করা পসিবল, জোর করে না। এটা করতে হবে, ওর সামনে একটা চকলেট ধরে দিয়ে তুই যদি এরকম বসে থাকিস তাহলে আমি তোকে চকলেটটা দিব, এই ধরনের যে আনন্যাচারাল ওয়ে আছে ট্রেনিং এর, অ্যাজ ইফ আমাদের বাচ্চাগুলো মাংকি, সার্কাসের বান্দর। হ্যাঁ, সামনে একটা মূলা ঝুলাইয়া, সামনে একটা চকলেট ঝুলাইয়া, সামনে একটা টয়ে ঝুলাইয়া দিয়ে এটা করে দেখো। আপনার বেবি মাংকি না, আপনার বেবি সার্কাসের বাদর না যে সে ওর সামনে মূলা ঝুলাইয়া সে আগাইতে থাকবে। তার কারণ হচ্ছে কি, একটা হিউম্যান বিং, একটা মানুষকে সামনে আগানোর জন্য, সাকসেসফুল হওয়ার জন্য, নিজের লাইফটাকে গোছানোর জন্য, ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য হাজার রকমের সিচুয়েশন হ্যান্ডেল করতে হবে। তা আপনি কয়টা সিচুয়েশন সামনে এরকম মূলা ঝুলায় শেখাইতে পারবেন? কয়টা সিচুয়েশন? টেল মি, আমাকে কমেন্টে বলেন কয়টা সিচুয়েশন আপনি চেঞ্জ করতে পারবেন আপনার বাচ্চার এইভাবে ট্রেনিং দিয়ে? ইটস নট পসিবল। দ্য ইজিয়েস্ট ওয়ে, আমাদের মানুষদের সমস্যা হচ্ছে কি, আমরা ইজি ওয়েটাকে বা রুট কজটাকে না খুঁজে বের করে সবসময় উপর থেকে যেটা শর্টকাট সেটা খুঁজে বের করি। সো শর্টকাট হচ্ছে গিয়ে যেভাবে লাইফ চলতেছে চলুক, ঘুমাইতে না পারলে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই, ডাক্তার ঘুমের ওষুধ ধরায় দেয়, আমার পোলা সারাদিন ঝিমায়। বিহেভিয়ারের জন্য আমরা বিহেভিয়ার থেরাপিতে নিয়ে যাই, বা হয়তো ওষুধপত্র দেই, বা সাপ্লিমেন্ট দেই, বা থেরাপি দেওয়াই, অ্যান্ড অল দোজ থিংস। বাট ওগুলো যদি হেল্প করতো তাহলে লাখে লাখে অটিজম বাচ্চারা স্পেশাল স্কুল ভরে থাকতো না, লাখ লাখ ফ্যামিলিতে এত স্পেশাল বাচ্চা থাকতো না, ওকে? সো অটিজমের যেই রেটটা আস্তে আস্তে অনেকখানি বাড়তেছে, এত বাড়ছে
যে এখন লাইক প্রতি 4-5টা বাসার মধ্যে একজনকে পাওয়া যায়, একটা বাচ্চাকে পাওয়া যায়, যেখানে আগে আমি যখন ছোট ছিলাম তখন অ্যাবনর্মাল, ওকে, আমি বলতেছি না, কোট আনকোট অ্যাবনর্মাল, আমরা যেটাকে আমরা কালচারালি বলে থাকি, যেসব বাচ্চারা বুদ্ধি প্রতিবন্ধী বা অ্যাবনর্মাল। সো একটা জিনিস দেখেন, অবাক করা বিষয়, যে বাচ্চাগুলো আগে কথা বলতে পারতো না, কোনো জিনিস কমান্ড ফলো করতে পারতো না, সেই বাচ্চাগুলো যখন আমাদের প্রোটোকল ফলো করতেছে, তাদের বুদ্ধি প্রতিবন্ধকতাগুলা দূর হয়ে যাচ্ছে। তো সে সাডেনলি কথা বলতেছে, কমান্ড ফলো করতেছে, কমান্ড দিচ্ছে, কমিউনিকেট করতেছে। সো আপনার বাচ্চার বুদ্ধি প্রতিবন্ধকতাটা পার্মানেন্ট না, আপনার বেবির বুদ্ধি প্রতিবন্ধকতাটা পার্মানেন্ট না, এটা ডিসএবিলিটি না। এটা এমন না যে হাত কেটে গেছে আর হাত গজাবে না, এমন না যে হাত কেটে গেছে, পা কেটে গেছে আর পা গজাবে না, ঠিক আছে? আপনার বাচ্চার এখন যে কারেন্ট প্রবলেমটা, এটা ব্রেন ডেভেলপমেন্ট হওয়ার সাথে সাথে আস্তে আস্তে ইমপ্রুভ হতে থাকবে এবং সামনে অনেকখানি ইমপ্রুভ হবে, ওকে? সো থার্ড পিলারের পরে ফোর্থ হচ্ছে গিয়ে লাইফস্টাইল চেঞ্জ করা, ওকে? সো লাইফস্টাইল চেঞ্জ করা মানে ঘন্টার পর ঘন্টা গ্যাজেট না দেওয়া, বাসায় বসে লাইক অলওয়েজ বাসায় বসে না থাকা, কারণ বাইরে খেলতে হবে, নেচারে খেলতে হবে। বাচ্চাদের ফিজিওলজিক্যাল এবং ব্রেন ডেভেলপমেন্টের সেকেন্ড ওষুধ হচ্ছে গিয়ে বাইরে খেলাধুলা করা। এখন আমাদের মডার্ন লাইফে হচ্ছে কি, আমরা সবাই অ্যাপার্টমেন্টে থাকি, অ্যাপার্টমেন্টের একটা ছোট্ট বারান্দার মধ্যে হয়তো বাচ্চা বসে থাকে। আর আমরা কোথায় খেলেছি আগে? উঠানে খেলছি, মাঠে খেলছি, গাছে চড়ছি, পানিতে লাফ দিয়েছি, সাঁতার কাটছি, রাইট? সো আমরা যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলো ন্যাচারালি করে আসছি এবং যেগুলো আসলেই দরকার, হাজার হাজার বছর ধরে এভাবেই মানুষজন বড় হয়ে আসছে। সাডেনলি 10-12 বছরে কি হইলো, বাংলাদেশ বলেন, সারা পৃথিবীতে বলেন, লাইফ খুবই সংকীর্ণ হয়ে যাচ্ছে। আমাদের লাইফস্টাইল এত ফেক হয়ে গেছে, আমাদের লাইফস্টাইল এত কি বলবো এটাকে, মডার্ন হয়ে গেছে যে আমরা মানুষ হওয়ার জন্য, বেড়ে ওঠার জন্য যে বেসিক ক্রাইটেরিয়াগুলো সেগুলোই ভুলে গেছি। আমরা এখন বাচ্চাকে একটা বল না কিনে দিয়ে একটা ভিডিও গেম কিনে দিই। আমরা এখন বাচ্চাকে বাইরে খেলতে না নিয়ে গিয়ে, পার্কে না নিয়ে গিয়ে একটা ট্যাব কিনে দিই। কেন? কারণ ট্যাবটা দেওয়া ইজিয়ার। আপনার ট্যাব হয়ে গেছে আপনার ন্যানি, আপনার কম্পিউটার, আপনার মোবাইল হয়ে গেছে আপনার ন্যানি। কারণ এখনকার আমরা এখন অ্যাটেনশন দিতে চাই না, অ্যাটেনশন দেওয়ার এনার্জি আমাদের কাছে থাকে না। আমরা নিজেরাই, আমাদের মধ্যে বেশিরভাগই আমরা ওয়ার্কিং ওমেন, বাইরে কাজ করি। সো বাইরে কাজ করে এসে বাসায় এসেও আমাদের অনেক কাজ থাকে। কারণ শুধুমাত্র বাংলাদেশ যে না তা না, সারা পৃথিবীর ছেলেরা মনে করে ওরা যদি বাইরে কাজ করে ব্যাস এনাফ। বাট আমরা যারা মেয়েরা, আমাদের বাইরেও কাজ করার লাগে, আবার বাসায় এসে বাসায়ও কাজ করার লাগে। সো আমরা কতটা দিক সামলাবো, রাইট? এখানে বাবাদেরও অনেক বড় ইনফ্লুয়েন্সিয়াল ক্যাটাগরি আছে। বাবাদেরকেও আগে আসতে হবে, বাবাদেরকেও কাজ করতে হবে, বাবাদেরকেও মাদেরকে সাহায্য করতে হবে। কারণ একটা বাচ্চার ডেভেলপমেন্টের জন্য শুধু মা দায়ী না, বাবাও দায়ী। ওই বাচ্চাটাকে পৃথিবীতে আনার জন্য শুধু মা দায়ী না, বাবাও দায়ী। তাহলে বাচ্চার ডেভেলপমেন্টের জন্য শুধু মারা কেন খেটে খেটে মরবে, রাইট? ইয়া, আমার ছেলের ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি নাই, আলহামদুলিল্লাহ। হি হ্যাজ অটিজম, বাট এখন আমরা যেটা ডক্টর দেখানোর পরেও হইলো যে ওর ডায়াগনোসিস এখন 0 আসছে, ওকে? সো প্রথমে যখন ওকে নিয়ে আমরা কাজ করছি, যখন স্টার্ট করেছি, তখন ও কোনো অ্যাটেনশন ছিল না, বিহেভিয়ার খুবই খারাপ ছিল, ও মাথা ব্যাং করতো, ও হাত ভেঙে ফেলছিল, ওকে আমাকে হাসপাতালে নিয়ে যেয়ে হাত সেট করতে হয়েছে। ও ওর বোনকে ফেলে দিত, মারামারি করতো, কামড় দিত, ঠিক আছে? অ্যাটেনশন কোনো ছিল না, হাইপার অ্যাক্টিভিটি, ঘুমাতো না, অল অফ দোজ প্রবলেম। এখন আমার ছেলে একটা রেগুলার স্কুলে যায়, পাবলিক স্কুলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। সে এখন সিনিয়র কিন্ডারগার্টেনে তার প্রমোশন হয়েছে। সে এখন সামনের বছর ইনশাল্লাহ ক্লাস 1-এ জয়েন করবে এবং সে রেগুলার স্কুলে যাচ্ছে, ওকে? নো স্পেশাল স্কুল। আমি আমার বাচ্চাকে কোনো স্পেশাল স্কুলে দিই নেই। আর ওর যে ডিসেবিলিটিগুলো আগে ছিল সেগুলা 99% রিকভার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখন ও যেরকম বুদ্ধিমানের মতন কথাবার্তা বলে, আমাদের সাথে লাইক ডায়লগ ক্রিয়েট করে, ঝগড়াঝাটি করে, বাক বিতণ্ডা করে। সো উই আর ভেরি হ্যাপি উইথ হিম, আলহামদুলিল্লাহ।
ওকে, অ্যান্ড দ্যাটস হোয়াট উই টিচ আওয়ার স্টুডেন্টস অ্যাজ ওয়েল। আমরা আমাদের স্টুডেন্টদেরকে সেম জিনিসগুলোই শিখাই যেগুলো আমরা নিজেরা, যেগুলো আমি নিজে করে এসে হেল্প পাইছি মোর 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 দেন এনিথিং এলস। আমি বাংলাদেশ থেকে কানাডায় আসছি ইমিগ্রেন্ট হয়ে, যাতে করে ক্যানাডিয়ান গভর্নমেন্ট বা ক্যানাডিয়ান হেলথ কেয়ার সিস্টেম আমার ছেলেটাকে ঠিক করে দিবে। হেলথ কেয়ার সিস্টেম আপনার বাচ্চাকে ঠিক করতে পারবে না, কারণ হেলথ কেয়ার সিস্টেম বাংলাদেশ হোক বাইরে হোক একই রকম। হেলথ কেয়ার সিস্টেমটা হচ্ছে সিক কেয়ার সিস্টেম। সেখানে আপনার প্রবলেমটাকে গোড়ার, যে প্রবলেমটার যেখানে গোড়া সেখানে যাবে না, উপর থেকে গাছপালা কেটে 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 দিবে। আপনার গাছ বড় হয়ে গেছে, আপনার শাখা প্রশাখাগুলো কেটে দিবে, কিন্তু গোড়ার মধ্যে, রুটের মধ্যে যে পচন ধরতেছে, বেশি পানি দিচ্ছেন, কম পানি দিচ্ছেন বা সার দেওয়া হচ্ছে না, সেই প্রবলেম সলভ করবেন না। ঠিক আছে, দ্যাটস দ্য প্রবলেম, দ্যাটস দ্য প্রবলেম উইথ হেলথ কেয়ার সিস্টেম এভরিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। এনিওয়েজ, সো লাইফস্টাইলে, আমরা লাইফস্টাইলে ছিলাম ফোর্থ পিলার। সো লাইফস্টাইলটা চেঞ্জ করতে হলে আর গ্যাজেট অ্যাডিকশন আস্তে আস্তে কমাতে হবে, এবং আপনি ডেফিনেটলি পারবেন। কারণ প্রথমত আমাকে একসেপ্ট করে নিতে হবে যে আমার ভুলগুলা কোথায়, বা আমি কোথায় ভুল করতেছি। আমি যদি তেরামি করে বলি আমি কোনো ভুল করতেছি না, আমার বাচ্চা খাচ্ছে না, এটা ওর সমস্যা, আমার বাচ্চা মোবাইলে অ্যাডিক্টেড, এটা ওর সমস্যা। টেল মি ওয়ান থিং, আপনার বাচ্চা পয়দা হয়ে তো মোবাইল কি জিনিস চিনতো না, ওকে চিনাইছে কে? কেউ না কেউ তো চিনাইছে, আপনি না হোক, কেউ না কেউ তো মোবাইল চিনাইছে, কেউ না কেউ তো তার সাথে টাইম না স্পেন্ড করে মোবাইল ধরাই দিছে, কেউ না কেউ তো তাকে চিপস, চকলেট, তারপরে এসব হাবিজাবি দেওয়ার অভ্যাস করেছে, রাইট? আপনার বাচ্চা তো পয়দা হয়েই তো চিনতো না চিপস কারে বলে, চকলেট কারে বলে, তো দুধ চিনতো। আপনি যা খাওয়াবেন, আপনি যেভাবে গড়াবেন, আপনার বাচ্চা সেভাবেই গড়বে। ঠিক আছে? সো প্রথম কাজ হচ্ছে গিয়ে রেসপন্সিবিলিটিটা নেওয়া। সেকেন্ড হচ্ছে গিয়ে, হ্যাঁ, আপনার রাগ থাকতে পারে, নিজের উপর রাগ থাকতে পারে, হাজব্যান্ডের উপর রাগ থাকতে পারে, আশেপাশের লোকজনের উপর রাগ থাকতে পারে, গভর্নমেন্টের উপর রাগ থাকতে পারে, মেডিকেল সিস্টেমের উপর রাগ থাকতে পারে, কিন্তু আপনার লাইফ এরা কেউ চেঞ্জ করতে পারবে না, শুধুমাত্র আপনি পারবেন। আমার লাইফ কানাডিয়ান গভর্নমেন্ট করতে পারে নাই, আমার হাজব্যান্ড করতে পারে নাই, আমার মা করতে পারে নাই, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ওয়ে দেখাই দিয়েছেন, আমি সেভাবে আগায় গেছি। ওকে, সো ফোর্থ হচ্ছে গিয়ে লাইফস্টাইল। আমি খেয়াল করে দেখলাম এখানে অনেকে অ্যাংরি ইমোজি দিচ্ছে। ওয়ান অফ দ্য রিজন আমি কেন বাংলায় লাইভ করি না, তার কারণ হচ্ছে গিয়ে এটা, আমি যে কথাগুলো বলবো সেগুলো আপনার খারাপ লাগবে, তখন আপনি বিরক্ত হবেন, বাট কথাগুলো আসলেই সত্য। ঠিক আছে? আমি এখানে আপনাকে খুশি করার জন্য আসি নাই, আমি আপনাকে এখানে খুশি করার জন্য আসি নাই। আমি আসছি আপনার বাচ্চা যে এখন ইন্টেলেকচুয়ালি ডিসেবল না, তার ফিউচারটাকে সাকসেসফুল করার জন্য। কারণ আপনি নিজে বুদ্ধিমান অ্যাডাল্ট, আপনার লাইফ আপনি লিড করতে পারবেন, কিন্তু এই যে বাচ্চাটা আপনার, আপনি মরে গেলে বাচ্চাটার কেউ নাই দেখার, সে রাস্তায় রাস্তায় ঘুরবে পাগল হইয়া। ডু ইউ ওয়ান্ট দ্যাট? ডু ইউ ওয়ান্ট দ্যাট? এনিওয়েজ, সো লাইফস্টাইল চেঞ্জ করার পর যে জিনিসটা আপনার মাথায় রাখতে হবে, ফিফথ পিলার হচ্ছে গিয়ে নিড বেসড প্যারেন্টিং। আপনার বাচ্চা নিউরোটিপিক্যাল না, আপনার বাচ্চা নিউরোডাইভার্স। সো ওর ব্রেইনটাকে বুঝতে হবে, ওর চাহিদাটাকে বুঝতে হবে, এবং তার ব্রেইন এবং চাহিদার উপর বেস করে তাকে প্যারেন্টিং করতে হবে। আপনি একটা নিউরোডাইভার্স বাচ্চাকে, নিউরোটিপিক্যাল বাচ্চাকে যেরকম অর্ডার দিবেন সে অর্ডার ফলো করবে, বা ওকে আপনার নিয়মে গঠানোর চেষ্টা করবেন, সেটা পসিবল হবে না। নিউরোডাইভার্স বাচ্চাদেরকে ওদের মতন করে বুঝাইয়া, ওদের মতন করে আগায় নিয়ে যেতে হবে। ঠিক আছে? ফর এক্সাম্পল, আপনার বাচ্চা জিনিসপত্র ছুড়াছুড়ি করতেছে, নিউরোটিপিক্যাল বাচ্চা হলে আমরা একটা থাপ্পড় লাগাই দিতে পারি, কিন্তু নিউরোডাইভার্স বাচ্চাকে আপনি থাপ্পড় দিয়ে কোনো লাভ নাই, ও বুঝবে না ওকে কেন আপনি মারছেন, উল্টা ওর প্রবলেম হবে অনেক বেশি। ওকে, আমরা মনে করি আমার বাচ্চা ইন্টেলেকচুয়ালি ডিসেবলড মানে ও কোনো কিছু বুঝে না, কথাটা ঠিক না। সে মানুষ, সে সব কিছু বুঝে, সে আপনার রাগ বুঝে, আপনার ক্ষোভ বুঝে, আপনার জিদ বুঝে, আপনার দুঃখ বুঝে। সে আপনার সাথে কমিউনিকেট করতে পারে না, বাট আপনার বাচ্চা আপনার এবং ওর আশেপাশের এনভায়রনমেন্টের এনার্জি দ্বারা সব সময় এফেক্টেড হয়। সো আপনার বাচ্চা যদি একটা হাইলি স্ট্রেসফুল লাইফস্টাইল লিড করে থাকে, যেখানে বাবা মানে বাবা ধমকাধমকি করতেছে, মা বকাবকি করতেছে, বা অন্য লোকজনকে ছোট করার চেষ্টা করতেছে, বা বাইরে গেলে লোকজন মারধর করতেছে, এরকম অনেক কিছুই হয়।
বা মা বাবা নিজেরাই বাচ্চাটাকে একসেপ্ট করতে পারতেছেন না, তখন এই যে নেগেটিভ এনার্জিগুলো না বাচ্চাটার ইমপ্রুভমেন্টটাকে আরো অনেক পিছায় দেয়। একটা গাছ, এই গাছটাকে আমি যদি পানি না দেই, বারবার কেয়ার না দেই, এরকে যদি বারবার বলতে থাকি তুই শয়তান, তুই খারাপ, তুই ফালতু, তুই কিছুই না, তুই ডিসেবলড, এনি লেবল, আপনার কি মনে হয় গাছটা এত সুন্দর পরিস্ফুটিত হবে? নট পসিবল। সো আপনার বেবির এখন কন্ডিশন যাই হোক না কেন, টোটালি ইমপ্রুভ করা পসিবল, ভেরি মাচ পসিবল। আপনার খেয়াল রাখতে হবে যে আপনার বাচ্চার যে নিডগুলা সেগুলা নর্মাল, রেগুলার, আপনার যে রেগুলার বাচ্চাগুলা, ঠিক আছে, যেমন রেগুলার বলতে আমি নিউরোটিপিক্যাল বলতেছি। আপনার বেবি যদি নিউরোটিপিক্যাল হয়ে থাকে, নিউরোটিপিক্যাল বাচ্চাদের মতন আপনি আপনার নিউরোডাইভার্স বাচ্চাকে লালন পালন করতে পারবেন না। ওকে, আগে ওকে বুঝতে হবে, আগে ওকে একসেপ্ট করতে হবে, তারপরে আপনি আগায় নিতে পারবেন। acceptance, autism acceptance, আমার মতে autism acceptance is not same as autism acceptance is not same as irresponsibility. Why? autism acceptance মানে হচ্ছে গিয়ে আমার মতে আমার বাচ্চাটার অটিজম আছে, এটা আমাকে আগে accept করতে হবে। তা আমি আগে accept করব, এবং তাকে কিভাবে সাহায্য করা যায়, তাকে কিভাবে আগে বাড়ায় নিয়ে যাওয়া যায়, তাকে কিভাবে তার পাখা দিয়ে দেওয়া যায় যাতে করে সে উঠতে পারে, এটা হচ্ছে গিয়ে প্রপার অটিজম অ্যাওয়ারনেস। অটিজম অ্যাওয়ারনেস এটা না আমার বাচ্চা কথা বলতে পারে না, আমার বাচ্চা ডিসেবল, তোরা সব সিধা হয়ে থাকবি আমার বাচ্চার জন্য। মানে আপনার বাচ্চা সেন্টার অফ দ্য ইউনিভার্স না, আপনার ইউনিভার্সের সেন্টারে আছে। ইয়েস, মুহাম্মদ আমার লাইফের সেন্টারে আছে, কিন্তু আমি যদি এক্সপেক্ট করি যে মুহাম্মদের প্রবলেমটা সারা পৃথিবীর লোকজন বুঝবে, নট গোনা হ্যাপেন। কারণ পৃথিবীতে 1% হচ্ছে গিয়ে শুধু নিউরোডাইভার্স পপুলেশন, বাকি 99% পপুলেশন হচ্ছে নিউরোটিপিক্যাল। তো নিউরোটিপিক্যাল হচ্ছে 99% আর 1% হচ্ছে নিউরোডাইভার্স। আপনার আমি, আমার ছেলে, আপনার বাচ্চা, এরা। আপনার কি মনে হয় বাকি 99% লোকজন নিজেদেরকে চেঞ্জ করবে আমাদের প্রবলেম বোঝার জন্য? করবে না। আমি এটা ওদের কাছ থেকে আমাদের আশা করা উচিত না। আমাদের উচিত অন্যদিকে অ্যাটেনশন, টাইম, মানি, এনার্জি নষ্ট না করে বাচ্চার রিয়েল ডেভেলপমেন্টে এই রিসোর্সগুলাকে খাটানো। ঠিক আছে, বাচ্চার রিয়েল ডেভেলপমেন্টে এই রিসোর্সগুলা খাটানো। কারণ আপনি যখন আপনার বাচ্চাকে নিয়ে লিটারালি ওর যা দরকার সেভাবে যেহেতু আপনি আগাইতে পারবেন, সেভাবে যখন আপনি কাজ করবেন, তখন আপনি ডেভেলপমেন্ট দেখবেনই। এবং পৃথিবীতে আর কেউ বেশি হ্যাপি হবে না আপনি আর বাচ্চার বাবা, যতটা না হ্যাপি হবে যখন বাচ্চার ইমপ্রুভমেন্ট হবে। ওকে, সো আমাকে যদি এখন একটা এক্সামে বসতে হবে, একটা পরীক্ষা দিতে হবে, আমাকে বলা হলো তোমার এটা পরীক্ষা, তোমাকে পরীক্ষাটা দিতে হবে। আমি যদি বলি যে আমি আর এই পরীক্ষা পছন্দ হয় নাই, আমার এই কোয়েশ্চেন পছন্দ হয় না, আমি পরীক্ষা দিব না, যা, আমি কি পাশ করব? আপনাকে একটা অটিজমের বাচ্চা দেওয়া হয়েছে, এখানে আমাদের গ্রুপে বলেন বা অন্য জায়গাতেও বলেন, অনেক বাবারা আছেন একসেপ্ট করতে চান না যে বাচ্চার প্রবলেম আছে। আমাকে অনেক মারা নক করে যে আপু আমি আপনার প্রোগ্রাম ফলো করতে চাই বা আপনার ফ্রি ইনফরমেশন গুলোও ফলো করতে চাই, কিন্তু বাচ্চার বাবা বিশ্বাস করতে চায় না। নাম্বার 1 রিজন সে বিশ্বাস করতে চায় না কারণ সে একসেপ্টই করতে চাচ্ছে না যে তার ওরস থেকে একটা ডিফারেন্ট বাচ্চা পয়দা হয়েছে। আপনি যতক্ষণ না পর্যন্ত একসেপ্ট না করবেন আপনার বাচ্চার সলিউশন কেউ দিতে পারবে না। আপনাকে আগে একসেপ্ট করতে হবে যে ইয়েস ওর একটা প্রবলেম আছে, এটা হচ্ছে অটিজম অ্যাকসেপ্টেন্স। আমার বাচ্চার একটা প্রবলেম আছে, ওকে, কি কি প্রবলেম আছে আমি খুঁজে বের করব, সলিউশন কি কি আমি খুঁজে বের করব। আস্তে আস্তে আমি বাসায় বসে বসে ট্রাই করব, আমি আগে দেখবো কতটুকু ইমপ্রুভমেন্ট হচ্ছে। আমার যদি প্রফেশনাল হেল্প দরকার হয় আমি খুঁজে বের করব আমার প্রফেশনাল হেল্প, তারপর আমি সেভাবে আগাইতে থাকবো। ওকে, সো acceptance is the first step of any problem solution. প্রবলেমের সলিউশন হওয়ার জন্য আগে আপনার প্রবলেমটাকে অ্যাকসেপ্ট করতে হবে, তারপরে প্রবলেমের সলিউশনের দিকে আপনি আস্তে আস্তে আগাবেন। ওকে, তাহলে আমরা আজকে কি বললাম? আমরা আজকে 5টা পিলার বললাম। প্রথমত, প্যারেন্ট স্পেশালি মার ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল হেলথ নিয়ে কাজ করতে হবে। ইউ হ্যাভ টু বি স্টেবল, ইউ হ্যাভ টু বি ফিজিক্যালি এবল।
সেকেন্ড হচ্ছে গিয়ে বাচ্চার ডায়েট চেঞ্জ করতে হবে, গ্রেন ফ্রি ইজ দ্য বেস্ট, না পারলে গ্লুটেন ফ্রি, মিল্ক ফ্রি তো অবশ্যই। ওকে, থার্ড হচ্ছে গিয়ে বাচ্চার বডি ডিটক্সিফিকেশন করাইতে হবে, ওর যাতে পুপ ঠিক মতন হয়, ল্যাক্সেটিভ না ইউজ করে প্লিজ। ল্যাক্সেটিভ অনেক কেমিক্যাল বেসড, শরীরের 12টা বাজায় দিবে, ব্রেনের 12টা বাজায় দিবে। ল্যাক্সেটিভ না ইউজ করে ন্যাচারাল ওয়েতেও অনেক কিছু করা যায়, ন্যাচারাল সাপ্লিমেন্টও আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারেন। ওকে, তারপরে পুপিং করানো, ডিটক্সিফিকেশন জুস খাওয়ানো বা প্রফেশনাল হেল্প নেওয়া, ডিপেন্ডস অন ইয়োর ইন্টারেস্ট। ওকে, সো থার্ড ছিল আমাদের ডিটক্সিফিকেশন। ফোর্থ হচ্ছে গিয়ে লাইফস্টাইল, গ্যাজেট ফ্রি, নেচারে খেলাধুলা করা, বাবা মার বাচ্চাকে টাইম দেওয়া, বন্ডিং ক্রিয়েট করা, তারপরে ওকে দিয়ে খেলানো, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি বাসায় ইদার নিজে বানায় করা অথবা ইউ ক্যান বাই স্টাফ। ওকে, সো এই ধরনের লাইফস্টাইল চেঞ্জগুলো আনা, আর্লি ঘুমাইতে যাওয়া, আর্লি ঘুমের থেকে উঠা, এই সবগুলো জিনিস। ওকে, এগুলো খেয়াল রাখা। আর ফিফথ হচ্ছে গিয়ে নিড বেসড প্যারেন্টিং, আপনার বাচ্চাকে বুঝা এবং তাকে বুঝে তার মতন করে আগানো, তাকে বুঝে তার মতন করে ভালোবেসে আগায় যাওয়া, তাকে প্যারেন্ট করা। ওকে, এখন কথা হচ্ছে কি, আমি যদি একটা গাছ হোক বা একটা মানুষ হোক, যখন আমরা তাকে সঠিকভাবে আদর যত্ন করতে পারবো, ভালোবাসতে পারবো, আদর তার যা দরকার, নিউট্রিশন দরকার, ভিটামিন মিনারেল দরকার, আগাছা ক্লিন করা দরকার, ডিটক্সিফিকেশনটাকে বাংলা ভাষায় বললে আগাছা ক্লিন করাই হবে। ওকে, সো এই কাজগুলো যখন আমরা করতে পারবো তখন ডেফিনেটলি আপনার বাচ্চার ইমপ্রুভমেন্ট হবে। কারণ অটিজম ডাজন্ট নিড টু বি ডিসেবিলিটি, অটিজম ডিসেবিলিটি না যতক্ষণ না পর্যন্ত ওই ব্যবহারগুলো পাকাপোক্ত হয়ে বডিতে বসে যায়। ওকে, ততক্ষণ পর্যন্ত আপনি ইমপ্রুভ করতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনি বেঁচে আছেন, আপনার নিঃশ্বাস আছে। ওকে, তো আপনার বেবির এজ যাই হোক না কেন, স্টার্ট চেঞ্জিং স্টাফ রাইট ফ্রম টুডে। আজকের থেকেই কিছু না কিছু চেঞ্জ আস্তে আস্তে করার চেষ্টা করেন, একসাথে সব কাজ নিয়ে বসেন না, তখন কিন্তু আপনি অস্থির হয়ে যাবেন। ঠিক আছে, অল্প অল্প করে, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, রাইট? অল্প অল্প করে আগাবেন, অল্প অল্প করে চেঞ্জ আনবেন। সাডেন চেঞ্জ আনবেন না যে বাচ্চা রিয়াক্ট করে বা আপনার উপরে এফেক্ট পড়ে। ওকে, স্লোলি স্লোলি চেঞ্জ করবেন, আস্তে আস্তে করে বাচ্চার বাবা, বাচ্চার আশেপাশে যারা আছে ওদেরকে নিয়ে বসেন। আমাদের এই লাইফটা, কারণ এটা আমি বাংলায় ক্রিয়েট করা একটা নাম্বার 1 রিজন হচ্ছে গিয়ে অনেক বাবা মা আমাকে নক করেন যে আপু আমরা বাচ্চাকে চেঞ্জ করতে যাচ্ছি, বাচ্চাকে সাহায্য করতে যাচ্ছি, কিন্তু বাবা মা হেল্প দিচ্ছে না, বা বড় ভাই বোনরা দিচ্ছে না, বা আত্মীয় স্বজনরা এরকম বাধা যাচ্ছে। তো আমরা কিন্তু ওরকম ভাবে শিখে আসি নাই বাংলাদেশ। আমরা স্পেসিফিক্যালি যারা বাঙালি, আমাদেরকে কিন্তু শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট হওয়াই শেখানো হয়েছে। সো আমরা ধরেই কাউকে না বলতে পারি না, আমরা ধরেই কাউকে বলতে পারি না যে তোমার আইডিয়াটা রং, আমার বাচ্চাকে যদি আমি এভাবে চলতে থাকি তাহলে আমার বাচ্চার ক্ষতি হবে। সো তোমাকে শিখতে হবে আমার বাচ্চার প্রবলেমটাকে বুঝার। ওকে, সো এই যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করাটা, সেটা 1-2 দিনের ব্যাপার না, ইট টেক্স টাইম। বাট আপনি অ্যাজ আ প্যারেন্ট, আপনি অ্যাজ আ মম, অ্যাজ আ ড্যাড, বাবা বা মা, আপনার মেইন দায়িত্ব, এটা আপনার রেসপন্সিবিলিটি, আপনার মেইন দায়িত্ব আপনার বাচ্চাটাকে সাকসেসের দিকে নিয়ে যাওয়া। ওকে, আর আপনার বেবির ডেভেলপমেন্ট, ব্রেন ডেভেলপমেন্ট ইজ টোটালি পসিবল। আপনার বাচ্চা যদি এখন কথা বলতে না পারে, বিহেভিয়ারের সমস্যা হয়ে থাকে, ফোকাসের সমস্যা হয়ে থাকে, অ্যাটেনশনের সমস্যা হয়ে থাকে, কমান্ড ফলো করতেছে না, অল অফ দোজ জ্যাজ, এই সবগুলো প্রবলেম কিন্তু ব্রেন ডেভেলপমেন্টের ডিলের কারণে হয়। আর ডিলে মানে কি? পিছায়া আছে। ডিলে ডাজন্ট মিন ইটস আ পার্মানেন্ট ডিসএবিলিটি। আপনার বেবির যে ডেভেলপমেন্টাল ডিলেগুলো আছে সেগুলো কিন্তু পার্মানেন্ট না, এগুলো পার্মানেন্ট ডিসএবিলিটি না, এগুলোর উপর ইমপ্রুভমেন্ট করা টোটালি পসিবল। ওকে, সো আমি যেভাবে বললাম, আমরা যে পাঁচটা পিলার নিয়ে আছে কথা বললাম, সেই 5টা পিলার নিয়ে কাজ করা স্টার্ট করে দেন। ওকে, বারান্দা দিয়ে জানলা দিয়ে বাইরে জিনিসপত্র ফেলে দেয়, এটা মোহাম্মদও করতো। ঠিক আছে, মোহাম্মদও অনেক এই জিনিসটা করতো। আমরা 4তলায় থাকতাম, বাংলাদেশে যখন ছিলাম তখন 4তলায় একটা অ্যাপার্টমেন্টে থাকতাম। সো সেখান থেকে সেই জিনিসপত্র ফেলে দিত। এখন আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো, যখন ওর ব্রেন ডেভেলপমেন্ট আমরা স্টার্ট হচ্ছে, সে বুঝা স্টার্ট করছে, হি স্টপড ডুইং দ্যাট।
ও নিজেই আমার ছেলেকে কথা নিজেও শিখছে। আপনি বড় হওয়ার সময় যেভাবে কথা বলা শিখছেন আপনার বাচ্চাও সেভাবে কথা বলা শিখতে পারবে, যদি ওর ব্রেনটা সচল হতে পারে। আপনার একটাই কাজ বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট করা, একটাই কাজ। এবং ওই একটা ব্রেন ডেভেলপমেন্ট করার কাজটার জন্য আপনার 5টা পিলার আছে, সেভাবে আপনি ফলো করবেন। ওকে, সো আর যেটা করতে পারেন সেটা হচ্ছে উপর থেকে জিনিসপত্র ফেলে দিলে নিচের একটা নেট লাগাই দিতে পারেন যাতে করে অন্যদের উপরে না যায়। এখন আমাদের টাইম আপ, অনেকক্ষণ ধরে কথা বললাম। আমি ইন্ডিভিজুয়ালি এসে আপনাদের কোয়েশ্চেনের উত্তর দিব, বা আমি নেক্সটে ইনশাল্লাহ ট্রাই করবো আরো অনেক লাইভ করার। ওকে, সো বিফোর দ্যাট আমি বলতে চাচ্ছি, বাই দ্য ওয়ে আমাদের কোর্স ইজ ওপেন, বাংলা ভার্সনও আছে, ইংলিশ ভার্সনও আছে। আপনি যদি ফিজিক্যালি বাংলাদেশে থেকে থাকেন আপনাদের স্পেশাল স্কলারশিপ আছে, কারণ আমি জানি আপনারা ডলারে ইনকাম করেন না। ওকে, সো ওইটা মাথায় রেখে আপনাদের স্পেশাল বোনাস স্কলারশিপ এগুলো আছে। ইফ ইউ আর ইন্টারেস্টেড কোর্সে জয়েন করার জন্য, যদি প্রোগ্রাম জয়েন করতে না পারেন ডিউ টু ফাইন্যান্সিয়াল স্ট্রাগলস অর প্রবলেমস, তাহলে আপনারা কোর্স জয়েন করতে পারেন। ইফ ইউ আর ইন্টারেস্টেড আমাকে জানান, আমাকে ডিএম করতে পারেন, পার্সোনালি মেসেজ করতে পারেন, অথবা এই ভিডিওটার নিচে আপনি বলতে পারেন যে আপু ইন্টারেস্টেড, বাংলাদেশে থাকি। আমি পার্সোনালি ইদার অথবা আমার কোনো টিমমেটকে আমি আপনার সাথে যোগাযোগ করতে বলবো, অ্যান্ড দেন উই ক্যান সি হাউ উই ক্যান হেল্প ইউ। বিকজ আপনার বাচ্চার প্রবলেম ইজ নট পার্মানেন্ট, ইজ নট আ পার্মানেন্ট ডিসএবিলিটি। এটাকে ইমপ্রুভ করা 100% পসিবল। কতটুকু ইমপ্রুভমেন্ট হবে, কয়দিন লাগবে, এটা আল্লাহ জানে, আমি জানি না, পৃথিবীর কেউ জানে না। কিছু মা বাবা আসে আমার কাছে অতি পণ্ডিত, আমাকে বলবে যদি 3 মাসের মধ্যেও কথা বলা না শিখে তাহলে ইউ আর নট লেজিটিমেট। হোয়াট দ্য এফ? আপনি যে 5 বছর ধরে থেরাপি করে আসছেন, একটা ওয়ার্ড 2টা ওয়ার্ড ছাড়া কিছু কমাইতে পারছেন? তাহলে আপনি কোন সাহসে আমাকে এসে বলেন যে 3 মাসের মধ্যে 6 মাসের মধ্যে আপনার বাচ্চার কথা ফুটাই দিতে হবে? ওকে, সো আমাদের মেন্টালিটি হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট অবস্ট্যাকল। আমাদের মেন্টালিটি, আমাদের মাইন্ডসেট হচ্ছে গিয়ে আমাদের প্রথম প্রতিবন্ধকতা। আমরা যখন আমাদের মাইন্ডসেট চেঞ্জ করব তখন দেখবেন দুনিয়াটা অনেক সহজ। আমি এক সময় বিশ্বাস করতে পারি নাই যে আমার ছেলে এখন এত সুন্দর লাইফ লিড করবে, এত সুন্দর লাইফ লিড করবে। ও মাঝে মাঝে অনেক পাকনামি করে, মাঝে মাঝে অনেক পণ্ডিতিমার্কা কথাবার্তা বলে। ইদানিং আলহামদুলিল্লাহ আমি ওর বাবাকে গতকালকেও বলতেছিলাম যে আমি যদি জানতাম 2 বছর আগে, যে 2 বছর আগে যে ছেলেটার পাশে বসে আমি মাথা টুকাইছি, আমার দিকে তাকা বাবা, আমার দিকে তাকা, আমার ছেলে আমার দিকে তাকাইতো না। ও টিভির দিকে তাকায় আছে, নইলে খেলনার দিকে তাকায় আছে, নইলে হাওয়ার দিকে তাকায় আছে। ওই ছেলে এখন আমি যদি অসুস্থ ফিল করি, সে আমাকে এসে জিজ্ঞেস করে, মা তুমি কি ঠিক আছো, তোমার কি কোনো হেল্প লাগবে, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? ওকে, সো এইটা আপনার ক্ষেত্রেও পসিবল। ফার্স্ট অফ অল অ্যাজ আই সেড, আমাদের মাইন্ডসেট হচ্ছে গিয়ে আমাদের প্রতিবন্ধকতা। আপনার মাইন্ডসেটটা যদি গ্রোথ রিলেটেড হয়, সামনে আগায় যাওয়ার ক্যাপাসিটি থাকে, মানে ওভাবে চিন্তা করে, তাহলে আপনি সামনে আগায় যাওয়াটা অনেক বেশি ইজি ফিল করবেন। ওকে, সো আজকে আর না। জেবা করিম, নো হি ডাজন্ট হ্যাভ ভার্চুয়াল অটিজম। ভার্চুয়াল অটিজম বলে কোনো জিনিস নাই আপা। ওকে, ভার্চুয়াল অটিজম এটা এক ধরনের ইনসাল্ট আপনি আমাকে করলেন। আমি বলবো যে আমার বাচ্চার এখন ইমপ্রুভমেন্ট হয়ে গেছে দেখে তার ভার্চুয়াল অটিজম আছে। এ ধরনের বুলশিট কথাবার্তা আপনি নিজেকেও বললেন না, আমাকেও শুনেন না। আমার বাচ্চার অটিজম ডায়াগনোসড হয়েছে এবং আমরা তার ইমপ্রুভমেন্ট করে তাকে এখন নর্মাল স্কুলে পাঠাইছি। এটা আমাদের আলহামদুলিল্লাহ, এটা আমাদের সাকসেস। সো আরেকজনের সাকসেসকে ছোট করে দেওয়াটা ভালো ক্যাটাগরির লোকজন করে না। ওকে, সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে আরেকজনের সাকসেস দেখে সেটাকে এনভি না করে সেটা কিভাবে পাওয়া যায়, সেটা কিভাবে পসিবল, আজকের লাইভের মধ্যে আমি অলরেডি বলছি 5টা পিলার ফলো করেন, ইউ উইল গেট রেজাল্ট। ওকে, বাচ্চার উপরে ইনভেস্ট করেন রাইট ওয়েতে, টাইম, মানি, এনার্জি, দোয়া ডেফিনেটলি কাজে দিবে। ঠিক আছে আপু? Anyways, one of the reasons why I don't come live in Bangla is because of this. Allah Hafiz.